হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা তাহলে ইংলিশের সেকেন্ড ক্লাস করব এবং দেখব এই ক্লাসের মধ্যে প্রথমেই আমরা দেখব এই ক্লাসের মধ্যে আমরা কী কমপ্লিট করব। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসের মধ্যে আমরা সর্বপ্রথমে কমপ্লিট করব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কী, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা আত্মীকরণ কী, ল্যাঙ্গুয়েজ লার্নিং বা শিখন কী, স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ কী, ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কী। এখান থেকে অনেক এমসিকিউ অনেক কোয়েশ্চেন আসে, তো এটা প্রথমে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আচ্ছা তার আগে আমার সম্পর্কে কিছু এটা বলা যাচ্ছে থাক দেখি। সর্বপ্রথমে দেখব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কী। দেখব যে কোনো দুটো ব্যক্তি হতে পারে, যে কোনো দুটো ব্যক্তি, এটা পার্সন এ, এটা হলো পার্সন বি। ঠিক আছে, তো এ পার্সন বি পার্সনের সঙ্গে বা বি পার্সন এ পার্সনের সঙ্গে তাদের যে ভাবের মতামত, সেই মতামত তারা যেভাবে প্রকাশ করবে, যার মাধ্যমে তাকেই আমরা বলবো ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস থটস, আইডিয়া, ফিলিংস। একজন যখন তার নিজস্ব মতামত, আইডিয়া বা ফিলিংস বা অনুভূতি যখন সে প্রকাশ করতে পারবে, যার মাধ্যমে সেটাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ। তাহলে কেউ যদি ইশারার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে, সেটা কি কোনো ল্যাঙ্গুয়েজ? একদম হ্যাঁ, সেটা একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ কি বুঝলাম। এবার যেটা বললাম, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফর্ম হয়, মেনলি 3 রকমের ফর্ম আমরা দেখতে পাবো। একটা হলো ওরাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমি কথা বলছি, কথা বললে আমি আমার কিসের মাধ্যমে? কথার মাধ্যমে আমি আমার মনের ভাব প্রকাশ করছি, এটাকে আমরা বলবো কি? ওরাল ল্যাঙ্গুয়েজ। আর যদি আমরা কোনো জিনিস লিখে প্রকাশ করি, সেটাকে বলা হবে রিটেন ল্যাঙ্গুয়েজ। যদি আমরা কোনো জিনিস, সাপোজ কেউ কথা বলতে পারে না, তো সে সাইন ল্যাঙ্গুয়েজ, সে ইশারা করে করে বোঝাবে, সেটাকে বলা হবে সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে কি দেখলাম ল্যাঙ্গুয়েজের 3 রকমের ফর্ম রয়েছে। একটা হলো ওরাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা লিখে মুখে বলে বলে প্রকাশ করি। একটা হলো রিটেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা লিখে প্রকাশ করি। একটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইশারা করে করে প্রকাশ করি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখব, যে যদি দুটো সিচুয়েশন আমরা কল্পনা করি। একটা হলো এই যে এই এ মেয়েটা বি মেয়েটাকে, মানে এ নামক মেয়েটা বি নামক মেয়েটাকে সাপোজ একটা ফুল দিল। ঠিক আছে, এই ফুলটা সে বিকে দিল। এবার এরা যখন দিল, তো মুখে বলে বলে দিল। কীভাবে দিল? ওরা ল্যাঙ্গুয়েজে দিল। মানে মুখে এ মেয়েটা বি মেয়েটাকে বলল যে আমি তোমাকে একটা ফুল দিচ্ছি, তুমি আমাকে ফেরত দেবে কিছুদিন পরে। তো কিছুদিন পরে বি মেয়েটা বললো যে না, তুমি তো ফুল দাওই নি আমাকে। মানে কি, যখনই আমরা ওরাল ল্যাঙ্গুয়েজে বলবো, তখন আমাদের হাতে এই মেয়েটার হাতে কি আর কোনো প্রমাণ আছে যে ওকে বলবে যে হ্যাঁ তোমাকে ফুল দিয়েছি? কোনো প্রমাণ নেই, কারণ ওরা কি ওরাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। ওরা কি করেছে? লিখিত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। আর লিখিত ল্যাঙ্গুয়েজ কি নয়? বেশি স্টেবল নয়। তার মানে কি, ওরাল ল্যাঙ্গুয়েজের বেশি গুরুত্ব নেই। সেই জন্যই তো আমরা জমি জায়গা সব রিটেন ল্যাঙ্গুয়েজে লিখি, কিন্তু ওই জায়গায় রিটেন ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা বেশি। যদি এ ব্যক্তি বি ব্যক্তিকে কিছু দেয় এবং সেটাকে লিখিতভাবে রাখে, তাহলে এর স্টেবিলিটি অনেক বেশি, এটা অনেক বেশি কি, অনেক বেশি স্টেবল। আর রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইশারা করে করে মনের ভাব প্রকাশ করি। তাহলে এখান থেকে একটা জিনিসই মনে রাখবো, যে কোনটা বেশি স্টেবল আর ল্যাঙ্গুয়েজের কটা ফর্ম হবে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা। তাহলে যেটা একটু আগেই বললাম, যে ওরাল ল্যাঙ্গুয়েজ ইজ নট বলেছে, নট স্টেবল আর ক্রেডিবল। ওরাল ল্যাঙ্গুয়েজ কি বেশি স্টেবলও না, বেশি ক্রেডিবলও না। ঠিক আছে, ওরাল ল্যাঙ্গুয়েজ না বেশি স্টেবল, আবার না বেশি ক্রেডিবল। স্টেবল মানে বেশি স্থায়ী না, ক্রেডিবল মানে বেশি বিশ্বাসযোগ্য না। তাহলে কোনটা বেশি বিশ্বাসযোগ্য? রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল অ্যান্ড মোর ক্রেডিবল দ্যান ওরাল ল্যাঙ্গুয়েজ। এই যে রিটেন ল্যাঙ্গুয়েজ কি অনেক বেশি পাওয়ার, রিটেন ল্যাঙ্গুয়েজের স্টেবিলিটি বেশি, ক্রেডিবিলিটি বেশি ওরালের থেকে। ক্লিয়ার গেল? তাহলে এখানে একটা কোয়েশ্চেন সলভ করি আমরা, হুইচ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইজ মোর। আচ্ছা তার আগে একটা কথা বলি, প্রশ্নটা পড়ে তোমরা সলভ করার চেষ্টা করো, কমেন্টে লিখে উত্তরটা। তার আগে আমি একটা কথা বলি, এটা হলো 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর। এ লিখে ক নম্বর, এ লিখে বি না সি না ডি লিখে কমেন্টে লিখ। তার একটা কথা বলি আমি, যেহেতু এটা ইংলিশ পেডাগোগি, তো আমরা চেষ্টা করব পুরোটাই ইংলিশে পড়া, যেমন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সেই অনুযায়ী পড়ার চেষ্টা করব আমরা। এছাড়া সিডিপিতেও আমরা বেশিরভাগ জায়গায় ইংরেজি টার্ম তার সঙ্গে বাংলা টার্মও ব্যবহার করব। বেশিরভাগ জায়গায় যেহেতু বাংলাতে আজ পর্যন্ত সিডিপি রিসার্চ করাই হয়নি ঠিক মতো, তো বেশিরভাগ টার্ম ইংরেজিরই পাবো, এবং ইংরেজিরই বোঝাটাই বেশি সহজ হয়। কারণ ইংরেজির কী হবে,
কিওয়ার্ডগুলি ধরলে উত্তর করতে সুবিধা হয়। ঠিক আছে, প্রথম দিকে কষ্ট হবে, বাট যখনই কিওয়ার্ড বুঝে যাব উত্তর করতে সুবিধা হবে। ঠিক আছে, বেশ, এর উত্তরটা কী হলো? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ মোর ক্রেডিবল? বেশি ক্রেডিবল কোনটা, ওরাল ফর্ম না রিটেন ফর্ম? উত্তর হয়ে গেল বি। ঠিক আছে, রিটেন ফর্মটা বেশি ক্রেডিবল। নেক্সট বলছি, দেখো প্রথমে আসছে কি মরফোলজি। মরফোলজি মানে আমরা কি বুঝি? মরফোলজি আগে ইংরেজিতে বুঝিয়ে দিই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ড। মানে বুঝাই, সাপোজ একটা ওয়ার্ড রয়েছে হ্যাপি, একটা ওয়ার্ড কি রয়েছে হ্যাপি, তাহলে হ্যাপি একটা শব্দ, এই হ্যাপি শব্দটা থেকে হ্যাপিনেস, এই যে PPY হ্যাপি, এর সঙ্গে কি যোগ করবো আমি? নেস যোগ করব, NESS দিয়ে মিলে আমার কি হবে? হ্যাপিনেস। তো এই হ্যাপি আর নেস এই দুটো মিলে যেটা তৈরি হলো হ্যাপিনেস, কীভাবে এই হ্যাপিনেসটা তৈরি হচ্ছে এটা কি আমরা বলবো মরফোলজি। তাহলে মরফোলজি আসলে কি? মরফোলজি হলো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ড, শব্দের ভিতরের অভ্যন্তরীণ গঠন সেটাই হলো মরফোলজি। হাউ ওয়ার্ডস আর ফর্মড ফ্রম স্মলার মিনিং ইউনিট কল্ড মরফিমস। বলছে কীভাবে ছোট্ট ছোট্ট শব্দগুলি থেকে অন্যান্য শব্দ তৈরি হচ্ছে সেটা কি বলা হবে? মরফোলজি। তাহলে মরফোলজি কি বললাম? মরফোলজি হলো যে কীভাবে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ড, ওয়ার্ডের বা শব্দের ইন্টারনাল মানে অভ্যন্তরীণ অর্থ কীভাবে তৈরি হচ্ছে সেটা কি আমরা বলবো মরফোলজি। আরও ডিটেলসে বুঝি, মরফোলজিতে কি বলা হয়েছে? ইট ডিলস উইথ দ্য রুলস ফর কম্বাইনিং মরফিমস টু ক্রিয়েট ওয়ার্ড অ্যাডিং প্রিফিক্স সাফিক্স। তার মানে এই যে এখানে রয়েছে হ্যাপি, তাহলে হ্যাপির সঙ্গে যদি একটা প্রিফিক্স যোগ করে দিই আন, আর সাফিক্স যোগ করে দিই নেস, তাহলে কী হয়ে গেল? আনহ্যাপিনেস। তাই তো, এই শব্দটা তৈরি করলে কী হবে আমাদের? এই শব্দটা যদি আমি তৈরি করি কী হবে আমাদের? আনহ্যাপিনেস। কী হবে? আনহ্যাপিনেস, এটাই তৈরি হলো। তাহলে এই যে হ্যাপিনেসের সঙ্গে, হ্যাপির সঙ্গে এদিকে আন যোগ করলাম, এদিকে নেস যোগ করলাম, এই যে একটা শব্দ তৈরি হলো, এটা কি বলা হবে? মরফোলজি। তাহলে মরফোলজি মানে কি? মরফোলজি মানে হলো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ড, ওয়ার্ডের অভ্যন্তরীণ মানে কিভাবে তৈরি হচ্ছে, অভ্যন্তরীণ ওয়ার্ড কিভাবে তৈরি হচ্ছে এটাই বলা হবে মরফিম। এরপর দেখব সিম্যান্টিক কি। সিম্যান্টিক মানে হলো স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ। একটা শব্দের মানে কি, একটা শব্দের বিভিন্ন মানে হতে পারে। যেমন আমরা কি জানি, লাইক মানে কি? পছন্দ করা। আবার ঠিক এই সেম একই বানান, লাইক মানে হলো কিন্তু মতো, তাই তো, লাইক মানে কিন্তু হলো আমাদের মতো। তাহলে একটা লাইক মানে হলো পছন্দ করা, একটা লাইক মানে হলো মতো। তাহলে সিম্যান্টিক এইটাই বোঝায়। সিম্যান্টিক মানে হলো স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজে শব্দের কেমন মানে হবে সেটা কি বলা হবে? সিম্যান্টিক। যেমন লাইক কথাটা একবার পছন্দ করা বোঝায়, একবার মতো বোঝায়। ঠিক যেমন ব্যাংক মানে কি বলতে পারবো না, এক জায়গায় বোঝাবে রিভার, এক জায়গায় বোঝাবে ব্যাংক ফাইন্যান্স। মানে কি, একটা বোঝাবে আমাদের নদী, ওই রিভার, ওই নদীর ধারকে বলা হয় ব্যাংক, একটা বলা হবে যেখানে আমরা টাকা তুলি ওই ব্যাংক। বুঝে গেল? তো এই যে বিদ্যাটা শব্দের মানে, একটা ল্যাঙ্গুয়েজে শব্দের মানে সম্পর্কে অনুসন্ধান করে, সেই বিদ্যাটাকে বলা হবে সিম্যান্টিক। এটা তদন্ত করে কীভাবে ওয়ার্ড, শব্দ, ফ্রেজ, সেন্টেন্স, কনভে মিনিং কীভাবে মানে তৈরি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম এটা আমরা। বেশ, এরপর দেখবো আমরা সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হলো ইট ইজ দ্য স্টাডি অফ রুলস গভর্নিং দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। একটা সেন্টেন্স কীভাবে তৈরি হবে, যেমন একটা সেন্টেন্স লিখতে গেলে কী লিখতে হয়? আই ইট রাইস, তাই তো। এটাকে আমি কখনোই লিখতে পারি না রাইস আই ইট, এইভাবে আমি কখনোই লিখতে পারি না। সামারি দেখি, কি দেখলাম? মরফোলজি কি? ইট ডিলস উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ ওয়ার্ড, কীভাবে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, স্ট্রাকচার তৈরি হচ্ছে, ওয়ার্ডের স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটা হবে মরফোলজি। সিম্যান্টিক কি? মিনিং অফ দ্য ওয়ার্ড,
শব্দের মানে কিভাবে তৈরি হচ্ছে, এটা হলো সিম্যান্টিক। সিনট্যাক্স কি, উইথ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, একটা বাক্যের সেন্টেন্স কীভাবে গঠন হচ্ছে। উদাহরণ দিয়ে মনে রাখবো, মরফোলজি মানে কি, স্ট্রাকচার ফরমেশন অফ ওয়ার্ড, ওয়ার্ড তৈরি হওয়া, যেমন আনহ্যাপিনেস, হ্যাপিনেস। সিম্যান্টিক কি, মানে যেমন ব্যাংক মানে কি, ব্যাংক মানে দুটো, একটা হলো রিভার, এইভাবে শর্ট নোট বানাবে মনে থাকবে, একটা হলো নদীর তীর, তাই তো, রিভারের তীর, আরেকটা হলো কি এমনি ব্যাংক, টাকা, টাকা পয়সা। ঠিক সেরকম সিনট্যাক্সও কি, সিনট্যাক্স হলো সাবজেক্ট ভার্ব অবজেক্টের রুলস। এবার যদি আমি গত বছরের কোয়েশ্চেন দেখি কী কী এসেছিল পড়ানো থেকে বা কী কী উত্তর করা সম্ভব হতো সেই পড়ানোর মধ্যে থেকে, জাস্ট আমি শর্টে বলে যাব। এখানে যেমন একটা ভয়েস চেঞ্জ রয়ে গেছে, গতবার যেমন এই যে একটা ভয়েস চেঞ্জ এসেছিলো, তো এই ভয়েস চেঞ্জ এবং প্রশ্ন নম্বরে 61 আর 63 এই দুটোই ভয়েস চেঞ্জের কনসেপ্ট থেকে করানো হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে হুবহু মানে কি বলবো, একই টাইপের প্রশ্ন এটা করা যেতে পারে, একই টাইপের প্রশ্ন এটা করা যেতে পারে। তারপর দেখি আমরা পরেরটা বলা হয়েছে, পরেরটা কি বলা হয়েছে, পরেরটা বলা হয়েছে লার্নিং বাই ডুইং। এই যে লার্নিং বাই থিঙ্কিং বা লার্নিং বাই ডুইং, এটা একটা কমপ্লিট একটা টপিক, তো এটাও আমরা সরাসরি করতে পারি, এটা সেকেন্ড ক্লাস থেকে এসছে এই প্রশ্নটা। এটাও যেটা বললাম 63, এটা ওই বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে এটা প্যাসিভ আছে, এটাও থার্ড ক্লাস থেকে করানো হয়েছে, মানে এটাও পুরোপুরি 3 নম্বর ক্লাস থেকে করানো হয়েছিল, মানে পরীক্ষায় এসেছিলো। এটা তো আনসিন, এটাও আনসিন। আর যেখানে নিদার নরের কনসেপ্ট, এটা নিদার নরের কনসেপ্ট, এটা কিন্তু মানে কি বলবো, অত ছোটো ছোটো গ্রামার করানো হয়নি, এটা বাইরে থেকে এসছে, বাট ওটা খুব ইজি করা যেতে পারে। এটাও তো কোয়েশ্চেন, এটা অবশ্যই এটাকে আমি টাফ হিসেবেই মানব। নেক্সট দেখি কিউরিসিটি ইনকোয়ারি, এটা লেসন নাম্বার 4 বা ক্লাস 4-এর মধ্যে কমপ্লিট করানো হয়েছে। তারপরটা দেখি এই যেখানে রয়েছে বিহাইন্ড দ্য সিন, এটা কোনো ক্লাসের মধ্যে করানো হয়নি এবং কোনো ভোকাবুলারি কোনো ক্লাস থেকে কমনও পড়বে না, তবে এটা একটু স্ট্র্যাটেজি লাগিয়ে এলিমিনেশন লাগিয়ে করা যেতে পারে। যেমন তারপর দেখি মোরাল অফ দ্য স্টোরি, এটা আমাদের পুরোপুরি গল্প থেকে, তো গল্প পড়তে হবে তার জন্যে। এখানে যেটা রয়েছে আমাদের নাউন থেকে, এটা নাউনের প্রকারভেদ আমরা পড়েছিলাম, এটা সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস এটা বলা যেতে পারে যেখান থেকে এসেছিলো, বা এটা ক্লাস 2-3 ক্লাস থেকে করা যেতে পারে এটা। তো এই জিনিসগুলি এবছর ভালো করে দেখে যাবো আমরা। টাইপস অফ সেন্টেন্স ক্লাস 5 থেকে, মানে 5 নম্বর লেসন থেকে এটা আমাদের এসেছিলো। তারপর একটা রয়েছে লুক ফর, এটা তো একটা জেনারেল বেসিক ফ্রেজাল ভার্ব, এটা করা যেতে পারে। এগুলো আমি বলবো ক্লাসের মাঝখানে যে কীভাবে কমন সেন্স ইউজ করে এই কোয়েশ্চেনগুলি করতে হয়, সবাইকে সব জানে নাকি, তাও করে আসছে সঠিক কীভাবে করতে হয় সেগুলি। তারপরে দেখব সিসিই, একদম কমন পড়েছিল, এটা আমাদের ক্লাস নম্বর 6 আমরা করেছিলাম। এই যে এটা ক্লাসের মেটেরিয়াল, যে সিসিই 2 রকমের হয়, স্কলিস্টিক কো স্কলিস্টিক, দুটো মিলিয়ে কম্প্রিহেন্সিভ, এটা করানো হয়েছিল। নেক্সট দেখি আমরা ফরমেটিভ লার্নিং, সাবমেটিভ লার্নিং, টার্ম এন্ড প্রোডাক্ট, এগুলো সব হয়েছিল ক্লাস নম্বর 7-এর মধ্যে। ডিসলেক্সিয়া হুবহু কমন এসেছিলো ক্লাস নম্বর 8-এর মধ্যে। এই যে দেখা যাচ্ছে এটা এখানে রয়েছে সাবমেটিভ, ফরমেটিভ, এটা পড়ানো লেকচার থেকে এসেছিলো। এই যে ডিসলেক্সিয়া, এটা ক্লাস নোট, বাচ্চাদের ক্লাস নোট, এটা রিডিং ডিসঅর্ডার, এর ভিতর থেকে এসছে এটা। পরটা কি রয়েছে লেট মি গেস দ্য কন্টেন্ট, এটাও একটা টপিক বলা যেতে পারে, এটা ক্লাস নম্বর 9-এর মধ্যে এসছে এটা। ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি, এটা কী থেকে রয়েছে, আচ্ছা স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন, এগুলো ক্লাসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে এগুলো করা যেতে পারে। আমি বলছি কোনটা হুবহু ক্লাস থেকে কমন এসছে, ক্লাস নম্বর 10 থেকে এটা এসছে ইন্টারঅ্যাক্টিভ। ইফেক্টিভ লার্নিং ইন ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস ওয়েন লার্নার্স আর ইন্টারঅ্যাক্টিভ, যখন তারা ভালোভাবে অংশগ্রহণ করে প্রশ্ন করে তখন ভালোভাবে লার্নিং হয়, এটা ক্লাস নম্বর 10 থেকে এসছে। স্টাডি অফ মিনিং, এটা কিসের ক্লাস নম্বর 11 থেকে এসছে, ঠিক আছে। এটা কী হবে সিম্যান্টিক। তারপর দেখি এই যে সিম্যান্টিক স্টাডি অফ মিনিং, দেখা যাচ্ছে স্টাডি অফ মিনিং, সেটাকে কী বলা হবে, সিম্যান্টিক বলা হবে, এটাও আমাদের কমন এসছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলি কনসোনেন্ট সাউন্ড আছে, এই যে ক্লাস নম্বর 12 থেকে এসছে এটা, ক্লাস নম্বর 12 থেকে। এই যে
টোটাল 44 সাউন্ড রয়েছে, তার মধ্যে 24টা কনসোনেন্ট, 20টা ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে 24টা কনসোনেন্ট, এটা হয়ে গেল উত্তর। এটা রুবিক্স, এটা ক্লাস নাম্বার 13 থেকে এসছে এবং এটা সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সিটেটের আমরা করেছিলাম তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই যে এটা সিটেটের জানুয়ারির 22 সালের কোয়েশ্চেন, এটা উত্তর হবে রুবিক্স, ঠিক আছে। তো সিটেট পিওয়াইকিউ করাও দরকার। পেডাগোজিক্যাল গ্রামার, এটা ক্লাস নাম্বার 14 থেকে করা যেতে পারে, এটা ক্লাস নাম্বার 15 থেকে করা যেতে পারে, এটা ঠিক আছে। এবং এটা কীভাবে, এই যে দেখো এখানে, এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস, ইংরাজিতে একটা গুড পিস অফ রাইটিং বলতে কোনটাকে বোঝানো হতে পারে, কোনটাকে হতে পারে দেখবো। তার আগে আমরা নোটসে দেখি, নোটসে কি লেখা আছে, রাইটিং ইট এনেবলস আ লার্নার টু ব্রেন স্টর্ম আইডিয়াস, অর্গানাইজ দেম, ড্রাফট, এডিট অ্যান্ড রিভাইজ, ঠিক আছে। এবার প্রশ্নে অপশনে যাই। এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস কী হবে, এনকারেক্ট পাংচুয়েশন, না, আইডিয়া, প্রেজেন্টেশন অ্যান্ড কোহারেন্স, একদম আইডিয়া কথাটা আমরা পেয়েছিলাম। এই যে এখানে কি রয়েছে, এই যে আইডিয়া, ঠিক এখানেও রয়েছে আমার এই যে আইডিয়া, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে আমাদের অবশ্যই বিএডটা হয়ে যাবে উত্তর। তাহলে এইভাবে যদি আমরা দেখি সবগুলি আমরা এর মধ্যে পেয়ে যাব। তো আমরা দেখতে পাবো যে গত বছর হুবহু কন্টেন্ট থেকে প্রায় 17টা, 30টার মধ্যে প্রায় 17টা হুবহু কন্টেন্ট থেকে এসেছিলো, বাকিগুলোকে বুদ্ধি লাগি। এবার আমি বলছি না এটা আমার ক্রেডিট খুব বেশি না, এটা লাক বাই চান্স, হয়তো লাক ভালো চলে এসছে, এবার সামনের বার লাক ভালো না আসতেও পারে, 17টা 10টা আসতে পারে। বাট ব্যাপারটা হলো এমনভাবে শিখতে হবে যেন কোয়েশ্চেন আসুক কমন বা না আসুক, আমাদের হাতে আছে পড়া, কমিশন কেমন কোয়েশ্চেন করবে আমাদের হাতে নেই। তো আমাদের হাতে আছে পড়া, আমরা পড়বো, হার্ডওয়ার্ক করবো, ঠিক আছে। আচ্ছা, কোর্স সম্পর্কে ডিটেলস একটু বলে দিই। অ্যাডমিশনের জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আর বলে দিই ডিটেলস একটু, ফিজ হলো 500 টাকা পার মান্থ, যেটা মানে স্টুডেন্টের মতামত নিয়েই করা হয়েছে, লাইভ ক্লাসই ঠিক ফিক্স করা হয়েছে। 3 দিন ক্লাস করানো হবে সপ্তাহে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, টাইম হবে সন্ধ্যা 7টা। আর আমি কী কভার করব, আমি সিডিপি করাবো, ইংলিশ করাবো, এনভায়রনমেন্ট আর ম্যাথসের পেডাগোগি করাবো, জাস্ট কোনো স্ট্যাটিক করাবো না, আমি বারবার বলছি স্ট্যাটিক করাবো না, আমি পেডাগোগি পোর্শন করাবো এনভায়রনমেন্টের আর ম্যাথসের, ঠিক আছে। কোনো স্ট্যাটিক পোর্শন করাবো না, আমি আবার বলছি, ক্লিয়ার। প্রথমে আমরা ইংলিশ করব, তারপরে সিডিপি, তারপরে ম্যাথস, ইভিএস, পেডাগোগি, এইভাবে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করব। আর যদি সিলেবাস কেমন কীভাবে হবে সেটা জানার ইচ্ছা থাকে তাহলে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো আমাদের কমপ্লিট পুরো বছরের, মানে পুরো লেকচারের লেসন প্ল্যানের কবে কী করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আর একটু বড় করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে, 19 তারিখে ইংলিশ করব। আবার যেহেতু আমরা ফ্রাইডে, যেহেতু আমরা কী বারে পড়ব, শুক্রবারে পড়ব, জাস্ট এ মিনিট, যেহেতু আমরা শুক্রবারে পড়ব, তারপরে সোমবারে পড়ব, আবার বুধবারে, আবার শুক্রবারে, তো সেই দিনই ক্লাস থাকবে। আবার সোমবার ইংরেজি, আবার বুধবার ইংরেজি, ফ্রাইডে ইংরেজি। তো আমরা কি করব, সবার প্রথমে পুরো ইংলিশ সিলেবাস শেষ করে নেব, তারপরে সিডিপি ধরবো, তারপরে ম্যাথস বা ইভিএস ধরবো, তারপরে ইভিএস ধরবো, ঠিক আছে। এইভাবে আমরা শেষ করব। তো দেখে নিই তাহলে এখানে আমাদের শুরু হচ্ছে, কী থেকে শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে আমাদের 19শে জুলাই থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে এবং এটা যাচ্ছে কত দূর, এখন শুরুর দিকে আছে বলে হয়তো কোর্সের ফিসটা কম, 500 পড়ছে, যত দিন যাবে এটা হয়তো বাড়তে থাকবে, যেহেতু ছেলে হয়তো। তো এটা চলছে, অগাস্টেও চলবে আমাদের ইংলিশ। তারপরে দেখি তাহলে আমাদের ইংলিশ শেষ হবে কোথায়, ইংলিশ শেষ হবে আমাদের সেপ্টেম্বর, ইংলিশ শেষ হবে। এবার 2-1টা ক্লাস এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের শুরু হবে কি, 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে সিডিপি। তারপরে সিডিপি কতদূর যাবে আমাদের, এই যে সিডিপি আমাদের হবে নভেম্বর পর্যন্ত সিডিপি হবে। আমরা ধরেই রেখেছি যে টেট হবে ডিসেম্বরে, টেট হবে, ঠিক আছে। তো সিডিপি হবে, তারপরে ইভিএস পেডাগোগি হলো। তারপরে কি দেখব,
নভেম্বরে দেখবো আমরা ম্যাথ পেডাগোগি, ম্যাথ পেডাগোগি। তারপরে ডিসেম্বরে যে কটা দিন থাকবে প্র্যাকটিস। এই হলো আমাদের লেসন প্ল্যানার। আশা করি বোঝা গেল পুরো জিনিস।